আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, শোক শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির মেধাবী সন্তানদের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, নামাজে জানাজা ও দাফন আজ। এবং রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণের নার্সারির চারার চাহিদা বেড়েছে, আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পুষ্পস্তবক পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিস্তম্ভে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আমরা সরাসরি যাচ্ছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু দর্শক, এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর পুষ্পস্তবক অর্পণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক আজম বীর প্রতীক পুষ্পস্তবক অর্পণ করবেন। এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে প্রস্থান করলেন।
জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা যে অসামান্য অবদান রেখে গেছেন, তাঁদের সেই অবদান ও ত্যাগ আমরা কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছি। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছিলেন, দেখিয়েছিলেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। আজ গভীর বেদনা ও শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে পুরো জাতি। এদেশের আকাশ বুদ্ধিজীবীদের শেষ নিঃশ্বাসের বেদনায় নীল। এই বাংলার উদিত সূর্যে তাঁদেরই রক্তের লালিমা। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি এই দিনে, আর বাংলাদেশ চিরকাল সেই নরঘাতকদের অভিশাপ দেবে। যাওয়ার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্য, তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। এখন আমার পথের ক্লান্তি, ধুলো ওড়া দিন, কচুরিপানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে এই শিমুলতলির মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা।
ছোট ছোট পায়ে দাঁড়াতে শেখার কথা, এই কবজি আর পায়ের গোড়ালি বক্ষের বিশালতা পাওয়ার কথা। একটু একটু করে শেকড় বাকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন, একটু একটু করে আল ভেঙে জলাভূমি ভেঙে ধান বনে যাওয়া, যাওয়ার আগে কচুরিপানার ফুল বলে যাই যুদ্ধে যাচ্ছি। এই শিমুলতলির মাটি, না ঘুমানো রাত, যুদ্ধে যাচ্ছি। এই কবজির বড় হয়ে যাওয়া, গোড়ালিতে শক্ত হাড়ের জোর, বক্ষের বিশালতা পাওয়া বয়স সন্ধিকাল, যুদ্ধে যাচ্ছি। আর জিয়ালের কিনার, জলাভূমি, ধানবন, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। ট্রেনের সব কটা চাকা শোনো, টেলিগ্রাফের তার, ভুতুরে স্টেশন, সুদূরে যাওয়ার ইচ্ছে শোনো। একদিন খুব বেশি নীল, খুব বেশি গাঢ় দিগন্ত ভাঙতে ভাঙতে জলরং ব্রিজের মাথায় আমার বাবার সাথে ছুটিতে যাওয়ার কথা মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে। সেই সব নারীরা শুনে আবহমান কাল, যারা ঘুমটা ভাঙেনি, সেই সব ভূমিহীন চাষি আর মরকুটে গরু, তোমরাও শোনো। গলগলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো, ডানা ঝাপটে ভোরের জন্য একটা মোরগ ডাকছে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। শুধু দর্শক শ্রোতা, এইমাত্র মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধীর পায়ে স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সালাম দিবেন। সশস্ত্র সালাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং মাননীয় উপদেষ্টাবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময় করছেন। আজকের অতিথিদের সঙ্গে পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী। দর্শক, আমরা সরাসরি দেখছিলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে। যাচ্ছি পরের সংবাদে। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে। তাকে প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাজা আজ সকাল 10:30টায় বাংলা একাডেমিতে, বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় নেত্রকোনায় মায়ের পাশে কবরে দাফন করা হবে। কবি হেলাল হাফিজকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান নোনা জলের কাব্য প্রচার হবে আজ দুপুর 1:25। 2018 সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জড়িয়ে যান রাজনীতিতে। গ্রেপ্তারের পর পুলিশের নির্মম নির্যাতনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন এখনও। জেলখানায় বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত সদস্যদের আন্তরিকতা ও সেবা তাকে জেল জীবনের একাকিত্ব কাটাতে সহায়তা করেছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন। তরুণ রাজনীতিবিদ রাশেদ খানের রিমান্ড ও জেল জীবনের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান রাশেদ খান
পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারে 2018 সালের প্রথম আন্দোলনে জড়িয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েন। গ্রেপ্তার হয়ে শিকার হয়েছিলেন নির্মম পুলিশি নির্যাতনের। এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটি ইউনিটের তিনি দায়িত্বে ছিলেন। তার রুমে আমাকে ঢুকাল। তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে। তিনি চেয়ার থেকে উঠে এসেই আমার অন্ডকোষে লাথি মারলেন, মুখে গায়ে ঘুষি, মানে লাথি যা খুশি তাই করতে থাকলেন। মানে কোনো প্রশ্ন করে না, কিচ্ছু না, জাস্ট একটা কথা বলেছিলেন যে চেয়ারে তো চোরের মতন, তার কত বড় ক্ষমতা, তুই শেখ হাসিনাকে কটূক্তি করেছিস। একজন এসআইকে বললো যে আমার হাতটা বাঁধার জন্য, এবং আমার চোখ বাঁধলো, আমার মুখ গামছা দিয়ে বাঁধলো, চোখ এবং মুখ দুটাই বাঁধার পরে পুলিশের যে বড় মোটা লাঠি সেটা দিয়ে আমাকে লাগাতার মারলেন। প্রায় আমার যতদূর মনে পড়ে যে আধা ঘন্টা মতন আমাকে একটানা মারলেন। আমি যতবার পড়ে যাচ্ছি, অজ্ঞান হচ্ছে, আমাকে ততবার তুলছে আর মারছে। আমি যখন দাঁড়াতে পারছি না তখন আরো বেশি মারছে। আমার বাবা কত স্বপ্ন দেখাচ্ছিল আমার সন্তানের মুক্তির দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন রাশেদের মা। ফ্যাসিস্ট সরকারের ভয়ে বেশিরভাগ মানবাধিকার বুদ্ধিজীবী তার পাশে সে সময় দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি। আসিফ নজরুল স্যার ছাড়া ওইভাবে কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা এখন কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। আরেকজন মানুষ আমার মার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার মইনুল ইসলাম এবং কামাল হোসেন স্যার তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কোর্টে যাবেন, নিম্ন আদালতে। তো তারা নিম্ন আদালতে আমার মা সহ আমাদের পরিবারের যারা ছিল তাদের সাথে গেলেন। ছাত্র অবস্থায় জীবনের প্রথম জেল অভিজ্ঞতা দুর্বিষহ হলেও বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কিছু সদস্যের আন্তরিকতা তার বন্দি জীবনে কিছুটা স্বস্তি দিয়েছিল। জেলের ভিতর দেখেছি যে বিডিআর ভাইটা কত কষ্টে আছে। আমি চাই যে তাদের জামিন দেওয়া হোক। তারা শুধুমাত্র জামাত শিবির করার কারণে তাদেরকে এইভাবে আসলে জেলে বন্দী করে রাখা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদের দাবি, কোটা সংস্কারে তাদের আন্দোলনের ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টে নতুন এক আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও মনে করেন রাশেদ খান। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 9 বছর আগে রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণ কৃষকের ফসল ফলানোর সময় বাঁচাতে এবং ভালো ফলনের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক নার্সারি। গুণগত মান বজায় রাখায় দেশের সব অঞ্চলের কৃষকের কাছে নার্সারিতে উৎপাদিত চারার চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় সেই নার্সারি সম্প্রসারিত হয়েছে বহু গুণে। উদ্যোক্তারা বলছেন, সবজি ফসলের আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গুণগত মানসম্পন্ন চারা পেলে কৃষকের যেমন চারা উৎপাদনের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না, চারার মান নিয়েও থাকবে না কোনো সংশয়। এই চিন্তা থেকে 2015 সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মলংহাট গ্রামে গড়ে তোলা হয় সবজি ফসলের এক আধুনিক নার্সারি। আমাদের এখন শুধু পলিশেড আছে 5 একরে। আগে আমরা 278 একর জমিতে চারা সরবরাহ করতাম অ্যানুয়ালি, এখন সেটা প্রায় 8000 হেক্টর জমিতে আমরা। তখন আমাদের চারার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল হলো 8 লাখ, বাট এখন প্রায় 68 লাখ পার মান্থ। জলবায়ু পরিবর্তনের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বাণিজ্যিক উদ্যোক্তা থেকে সাধারণ কৃষক সবার কাছেই সুস্থ চারার চাহিদা বাড়ছে। তবে উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তার। শেড নেট, ইনসেক্ট নেট, পলিফিল্ম বা মালসিং ফিল্ম, তো এই জিনিসগুলো সবই কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। ভেরি ইন্টারেস্টিংলি, এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয় না। যাতে আমাদের এখানে প্রায় ডিউটি দিতে হয় হলো 89.32%। আমরা বলি এটাকে এগ্রিকালচার পণ্য হিসেবে দেওয়া হোক, যে ডিউটি ফ্রি করে দেওয়া হয়ে যাক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এগ্রিকালচার। কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটলেও এখনো পর্যন্ত দেশে সুস্থ বীজ এবং চারার সংকট রয়ে গেছে। জলবায়ুর অভিঘাত এই সংকটকে আরও প্রকট করে তুলছে। এরকম প্রতিষ্ঠানগুলো এই জাতীয় সুস্থ সবল চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহের যে উদ্যোগটি নিয়েছে তা ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে, যা আগামীর কৃষির জন্য অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। রংপুরের রানীপুকুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ।
সুলতানা হিমুর রিপোর্ট। তারা নির্ধারণ করে 2007 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক 420-এর ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল। তবে এবার সিনেমা রূপে মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু 840 চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি। গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। একটা লার্নিং ছিল, মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। প্রথম দিনেই হল পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা। চলচ্চিত্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন। সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। সারা দেশে 15টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবার আমন্ত্রণ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ফ্রাঁসোয়াকে নিয়ে চলতি বছরেই 4 জন প্রধানমন্ত্রী দেখল ফ্রান্স। 73 বছর বয়সী ফ্রাঁসোয়া ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ম্যাক্রো 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ফ্রাঁসোয়া বায়রুকে তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। এর আগে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাও শহরের মেয়রও ছিলেন। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশ শূন্য মাছঘাট এখন দেশীয় মাছের দখলে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল 22 দিন। এখন পর্যন্ত ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মৎস্য আড়তে রূপালী ইলিশের দেখা মিলছে না। মাছঘাটে যে পরিমাণ ইলিশ আসছে তা সাইজে ছোট এবং দাম অনেক বেশি। এবারে প্রকৃতি সংবাদ। পানি নিষ্কাশনের নালা দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় কুষ্টিয়ায় 510 একর জমি। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার হুমকিতে খাদ্য নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, দাবি জানালেও দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কোনো বিভাগ। তবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এবারে খেলার খবর। উচ্চারণের কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। নামাজে জানাজা ও দাফন আজ। এবং রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণের নার্সারির চারার চাহিদা বেড়েছে। আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।